আচ্ছা, আইটেম 5 এর পড়াগুলো বলি। ফার্স্টলি আসতেছে হলো ওখানে হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া কি? ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন অ্যাট দ্য টিস্যু লেভেল। হাইপোক্সিয়া মানে অক্সিজেন কম কোথায়? টিস্যু লেভেলের মধ্যে। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, অ্যাট দ্য টিস্যু লেভেল। তারপর আসতেছে হলো হাইপোক্সিয়া টাইপ, 4 টাইপের থাকে। হাইপোক্সিয়া, অ্যানিমিক হাইপোক্সিয়া, স্ট্যাগনেট অর ইসকেমিক হাইপোক্সিয়া, আর হলো হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। প্রথম হলো হাইপোক্সিয়া। এটাতে কি হবে? এটা হলো আর্টেরিয়াল ব্লাডের মধ্যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমে যাবে। হাইপোক্সিয়া মানে কি? ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন। হাইপোক্সিক মানে কি? অক্সিজেন কমতেছে এমন কিছু। তাহলে আর্টেরিয়াল ব্লাডের মধ্যে যখন অক্সিজেন কমে যাবে, এটা হলো হাইপোক্সিয়া। আর অ্যানেমিক হাইপোক্সিয়া মানে অ্যানেমিয়াতে কি হয়? হিমোগ্লোবিন কমে যায়। তো অ্যানেমিক হাইপোক্সিয়াতে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন নর্মাল থাকবে, কিন্তু হলো হিমোগ্লোবিন কমে যাবে। হিমোগ্লোবিন কমে গেলে অক্সিজেন ক্যারি করতে পারবে না, তাহলে অক্সিজেন নিয়ে যেতে পারবে না, টিস্যুতে অক্সিজেন পৌঁছাবে না, তাহলে হাইপোক্সিয়া হবে। তারপর আসতেছে হলো স্ট্যাগনেট অর ইসকেমিক হাইপোক্সিয়া। এটা হলো এখানের মধ্যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন নর্মাল, হিমোগ্লোবিন নর্মাল, কিন্তু এখানের মধ্যে ব্লাড ফ্লোটা কম। ইসকেমিক মানে কি? ধরো মায়োকার্ডিয়াল ইনফেকশনের মধ্যে আমরা হয়তো পড়ছি, ইসকেমিয়া পড়ছিল না? ইসকেমিয়াতে কি হয়? ব্লাড ইনাফ পরিমাণ ব্লাড পৌঁছায় না। তো সেম এটাই, স্ট্যাগনেট আর ইসকেমিক হাইপোক্সিয়াটা হলো ব্লাড ফ্লো কম। আর লাস্টলি আসতেছে হলো হিস্টোটক্সিক, তার মানে টক্সিক সাবস্টেন্স থাকবে, যার কারণে হাইপোক্সিয়া হবে। তো এটাতে কি হয়? টক্সিক সাবস্টেন্স থাকবে, যেটা হলো টিস্যু সেলের মধ্যে যে অক্সিজেন সাপ্লাই হয়, মানে এখানে অক্সিজেন নর্মাল, হিমোগ্লোবিন নর্মাল, ব্লাড ফ্লো নর্মাল, কিন্তু এখানের মধ্যে সেলের মধ্যে কিছু টক্সিক সাবস্টেন্স আছে, যার কারণে অক্সিজেনটাকে ইউটিলাইজ করতে পারবে না। তো এটা কোয়েশ্চেন করতে পারে, এটা কেন ইউটিলাইজ করতে পারবে না? রিজনটা হলো অক্সিজেন ইউটিলাইজের জন্য যে ইটিসি সাইকেল থাকবে, রেসপিরেটরি চেইন থাকবে, বা যেসব এনজাইম থাকবে, ওই সব এনজাইমকে এই হিস্টোটক্সিক যে মানে টক্সিক যে সাবস্টেন্সটা আছে ওইটা নষ্ট করে দিবে। এর কারণে অক্সিজেনটাকে ইউটিলাইজ করতে পারবে না। মানে অক্সিডেশন যদি না হয় তাহলে রিপ্রোডিউস তো হবে না, ওইটাই। তারপর এখানে আসতেছে এক্সাম্পল, কজ কী কী? আচ্ছা, হাইপোক্সিয়াটা কখন হতে পারে? মানে অক্সিজেন কম। তাহলে অক্সিজেন কোথায় কম? ধরো নর্মাল ইনএডিকুয়েট অক্সিজেশন অফ ব্লাড ইন দ্য লাংস। কী জন্য হতে পারে? ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন ইন দ্য অ্যাটমসফিয়ার। ফার্স্টলি হতে পারে যদি অ্যাটমসফিয়ারে অক্সিজেন কম হয়। এটা কোন জায়গায়? হাই অ্যালটিটিউডের মধ্যে হবে, মানে উঁচু জায়গায়। আরেকটা হতে পারে হাইপোভেন্টিলেশন। হাইপোভেন্টিলেশনের সময় কি অক্সিজেন লাংয়ের মধ্যে কম ঢুকতেছে, তাহলে সাপ্লাইটা কম হচ্ছে অক্সিজেনের। তারপর হচ্ছে লাং ডিজিজ, কি আছে? ভেন্টিলেশন পারফিউশন রেশিও ইমব্যালেন্স, দেন হলো পালমোনারি ফাইব্রোসিস, কোল্যাপস অফ দ্য লাংস, দেন হলো নিউমোথরাক্স, অ্যাসমা, এমফাইসেমা, পালমোনারি ইডিমা, তারপর নিউমোনিয়া, এগুলো সিওপিডি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আসতেছে কি? ভেনাস টু আর্টারিয়াল শান্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রাইট টু লেফট কার্ডিয়াক শান্ট হবে এটার মধ্যে। মানে ভেনাস টু আর্টারিয়াল শান্ট মানে ভেইন থেকে যে ভেনের মধ্যে ডিঅক্সিজেনের ব্লাড আসছে, সেটা ওই লাংয়ের মধ্যে গিয়ে অক্সিজেনেটেড হবে, ঠিক আছে? এখন যদি ভেইন থেকে ডিরেক্ট আর্টারিতে চলে যায়, তাহলে এটা কি অক্সিজেনেটেড হইতে পারছে? ওটা কার্বন ডাইঅক্সাইডটাই ডিরেক্ট আবার আর্টারির মধ্যে চলে গেছে না, তার মানে অক্সিজেন তো যায় নাই ব্লাডের মধ্যে, টিস্যুর মধ্যে তো অক্সিজেন পৌঁছাচ্ছে না, তাহলে এটা হলো কি হাইপোক্সিয়া হবে। আর একটা হলো ডিপ্রেশন অফ দ্য রেসপিরেটরি সেন্টার। যদি রেসপিরেটরি সেন্টার ডিপ্রেশন হয়, মানে রেসপিরেটরি সেন্টার যদি সিগন্যাল ঠিক মতো না পাই, তাহলে কি ওই যে ভেন্টিলেশন কম হবে, ভেন্টিলেশন যদি কম হয় তাহলে অক্সিজেনও কম যাবে, তাহলে হাইপোক্সিয়া হবে। অ্যানিমিক হাইপোক্সিয়ার কজ কি? অ্যানিমিয়া, কার্বন মনোক্সাইড পয়জনিং, আর হলো অ্যাবনর্মাল হিমোগ্লোবিন। আর হলো স্ট্যাগনেন্টটা হলো কি? ইসকেমিক, যেখানের মধ্যে ইসকেমিক যা যা হইতে পারে, যেমন ধরো শক। তারপর মানে ব্লাড ফ্লো কমে যেতে পারে, যেখানে শকের মধ্যে ব্লাড ফ্লো কমে যাবে, ব্লাড কারণ হলো কোনো ব্লাড ভলিউম কমে যাবে। তারপর হলো ডিক্রিজ ভেনাস রিটার্ন। এরপর হলো হেমোরেজ, মানে এখানের মধ্যে ব্লাড যেহেতু বেরিয়ে যাচ্ছে তাহলে ব্লাড ফ্লো কম। আর এটা হলো কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। দেন আসতেছে হিস্টোটক্সিক দুইটা এক্সাম্পল, একটা হলো সায়ানাইড পয়জনিং, আর একটা হলো নার্কোটিক্স, ঠিক আছে? তো এখানে কি ওই যে সায়ানাইডটা কি করে ইনহিবিট করে? সাইটোক্রোম অক্সিডেজ যেটা আছে ওটাকে আর আরও কিছু এনজাইম আছে যেগুলোকে ইনহিবিট করে দেয়, ওই যে যেটা আমি হিস্টোটক্সিকের সময় প্রথমে বলছিলাম ওই জিনিসটাই, ঠিক আছে? এখানে দেখো সায়ানাইড পয়জনিং আর নার্কোটিক্স, এগুলো হলো কি হিস্টোটক্সিকের মধ্যে, আর কার্বন মনোক্সাইড পয়জনিংটা অ্যানিমিকের মধ্যে, এটা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? দেন আসতে যে পড়বে, তুমি এটা বলতে পারো পড়বা, হয় দের ইজ হাইপোক্সিয়া এনিমিয়া। এনিমিয়াতে কি হয়? হিমোগ্লোবিন কম, এর কারণে অক্সিজেন ঠিকমতো ক্যারি করে টিস্যু নিতে পারছে না, এটা হাইপোক্সিয়া, শেষ। দেন এরপর আসতেছে হলো অক্সিজেন থেরাপি। হাইপোক্সিয়া ট্রিটমেন্টটা কি? অক্সিজেন থেরাপি। অক্সিজেন থেরাপি মিনস অ্যাডমিনিস্ট্রেশন অফ অক্সিজেন টু এ পেশেন্ট ফর দ্য ট্রিটমেন্ট অফ কন্ডিশন রেজাল্টিং ফ্রম অক্সিজেন ডেফিসিয়েন্সি। মানে অক্সিজেন ডেফিসিয়েন্সির কারণে যেসব কন্ডিশন হয় ওইটার ট্রিটমেন্টের জন্য যে অক্সিজেন দিব, ওইটা হলো কি অক্সিজেন থেরাপি। ওকে, ইন্ডিকেশন বলতে কি? ইন্ডিকেশন বলতে বোঝা হলো
ইন্ডিকেশন বলতে রিজন বুঝে, মানে কোথায় কোথায় কখন দিব অক্সিজেন থেরাপিটা। এটা কি শকের সময়, শক, হাইপোক্সিয়া, কার্বন মনোক্সাইড পয়জনিং, নিউমোনিয়া, পালমোনারি এডিমা, রেসপিরেটরি স্ট্রেস, তারপর হলো সিওপিডি, অ্যাসমা, মাইকোয়ার্ডিয়াল ইনফেকশন, কয়েকটা ডিজিজের নাম বলবো যেগুলো আমরা এখানের মধ্যে পড়ছিলাম, আমি কয়েকটা ডিজিজের নাম বললি না। তারপর হলো ইজ অক্সিজেন থেরাপি বেনিফিশিয়াল টু ইন এ পেশেন্ট সাফারিং ফ্রম সিওপিডি। তো এটা হলো দেখো, কোনো একটা জিনিস যখন নির্দিষ্ট অ্যামাউন্টে দিব তখন সেটা নর্মাল, ঠিক আছে, কিন্তু যখন খুব বেশি দিয়ে দিব সেটা কিন্তু ওভারলোড হয়ে যাবে না। তো ওভারলোড হলে ওটা কি হবে, ওটা প্রবলেম করবে। তাহলে দেখি লো কনসেন্ট্রেশন অক্সিজেন থেরাপি ইজ বেনিফিশিয়াল, কিন্তু বাট হাই ফ্লো অক্সিজেন থেরাপি কি অ্যাগ্রাভেটস রেসপিরেটরি ফেলিয়ার। মানে যদি বেশি অক্সিজেন দিই, হাই ফ্লোতে অক্সিজেন দিই, তাহলে এটা কি রেসপিরেটরি ফেলিয়ার হবে। এখন কেন এটা রেসপিরেটরি ফেলিয়ার হবে, এটার পরের পেজের মধ্যে আছে। এটা কি দেখো, দ্য এফেক্টস অফ অক্সিজেন টক্সিসিটি। দেখো যদি হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন যদি দিই, মানে 100% অক্সিজেন দিচ্ছি আমি, তাহলে কী হবে, টিস্যু ড্যামেজ হয়ে যাবে। টিস্যু ড্যামেজ হয়ে প্রোডাকশন অফ কেমনে কেমনে টিস্যু ড্যামেজ হবে, প্রোডাকশন অফ সুপার অক্সাইড আয়ন, আর একটা হলো প্রোডাকশন অফ হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে একটা হলো কি H2O2, এখন H2 যদি বাদ দিই তাহলে O2 মাইনাস হয়ে যাবে না, তাহলে H2O2 ওই যে O2 মাইনাস, প্রোডাকশন অফ সুপার অক্সাইড আয়ন অ্যানায়ন, আর হলো প্রোডাকশন অফ হাইড্রোজেন পারঅক্সাইড। এই দুইটার কারণে কি ওই যে রেসপিরেটরি ফেলিয়ারটা হবে। কখন, যখন বেশি অক্সিজেন দিব, হাই কনসেন্ট্রেশন অক্সিজেন দিব। লো কনসেন্ট্রেশন দিলে ওটা আমার জন্য বেনিফিশিয়াল, ঠিক আছে। তো হাই ফ্লোতে কী হয় দেখো, বলছে হাই ফ্লো অক্সিজেন ব্লান্টস রেসপন্সিভনেস অফ দ্য রেসপিরেটরি সেন্টার ইন দ্য মেডুলা অ্যান্ড কজেস কার্বন ডাইঅক্সাইড রিটেনশন। তারপর এটার কারণে কী হয়, টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার হয়, ঠিক আছে। এখন অক্সিজেন থেরাপিগুলো রোল কীরকম দেখো, হাইপোক্সিয়াটা কি, অক্সিজেন কম হওয়ার কারণে যে হাইপোক্সিয়া হচ্ছে। তাহলে আমি এখানে যদি অক্সিজেন দিয়ে দিই তাহলে এটা নর্মাল হয়ে যাবে না, তাহলে এটা কি 100% ইফেক্টিভ। এক্সেপ্ট ভেনাস টু আর্টারিয়াল শান্ট, এখানে আমি অক্সিজেন দিলেও কিছু হবে না। কেন, ভেনাস টু আর্টারিয়াল শান্টে কি হচ্ছিল, ভেইন থেকে আর্টারিতে ডিরেক্ট ব্লাড চলে যাচ্ছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড। এটা তো অক্সিজেনেটেড হচ্ছেই না, তো আমি অক্সিজেন দিলেও কি না দিলেও কি কোনো চেঞ্জ হবে না। তাহলে 100% এফেক্টিভ এক্সেপ্ট দ্য ভেনাস টু আর্টারিয়াল শান্ট, ঠিক আছে। তারপর হলো অ্যানিমিক হাইপোক্সিয়া ভেরি লিমিটেড ভ্যালু। কেন লিমিটেড, কেন, কারণ হলো এখানে আমার তো অক্সিজেন নর্মাল আছে, এখানের মধ্যে আমার প্রবলেম কোথায়, হিমোগ্লোবিনের মধ্যে। তাহলে হিমোগ্লোবিন যদি ঠিক না করি তাহলে এটা বেনিফিশিয়াল হবে না, তাহলে এটা ভেরি লিমিটেড ভ্যালু, ভেরি লিমিটেড বেনিফিশিয়াল। তারপর আসতেছে হলো স্ট্যাগনেট ইসকেমিক, এখানেও সেম জিনিস দেখো, এখানে তো ব্লাড ফ্লো কম, অক্সিজেন তো নর্মাল আছে, তাহলে অক্সিজেন থেরাপির কারণে কি ভেরি লিমিটেড ভ্যালু। আর হিস্টোক্সি কি, সব কিছুই নর্মাল এখানের মধ্যে, খালি এখানে একটা টক্সিক সাবস্টেন্স আছে, এখন টক্সিক সাবস্টেন্স রিমুভ না করলে আমার এটা নর্মাল হবে না, তাহলে এটা কি এটাও সেম ভেরি লিমিটেড ভ্যালু। আর এটা তো বললাম এফেক্টস অফ অক্সিজেন টক্সিসিটি। এখন আসছে এফেক্টস অফ টিস্যু ড্যামেজ, কোথায় কোথায় হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্টে হতে পারে, লাঙে হতে পারে, ব্রেনে হতে পারে, ঠিক আছে। এরপর আসতেছে হলো এগুলো আমি এমনি এক্সট্রা পড়ছি, এগুলো লাগবে না কিছু। দেন হলো রেসপিরেটরি এক্সচেঞ্জ রেশিও, এটা আইটেম কার্ডে লেখা নেই, কিন্তু এটা এর মধ্যে একটা ইনক্লুডিং টপিক, সে জিজ্ঞেস করবে। তো এটা কি, রেশিও অফ কার্বন ডাইঅক্সাইড আউটপুট ও অক্সিজেন আপটেক, মানে আমি কতটুকু কার্বন ডাইঅক্সাইড বের করতেছি, কতটুকু অক্সিজেন নিচ্ছি, এটা রেশিওটাই হলো কি রেসপিরেটরি এক্সচেঞ্জ রেশিও, ওকে। তো R equals to role of the same carbon dioxide output divided by rate of oxygen uptake, okay. ফ্যাক্টর কি কি আছে, কার্বোহাইড্রেট মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট একসাথে মেটাবলিজম, তিনটা। কার্বোহাইড্রেট মেটাবলিজমের ক্ষেত্রে এই R এর ভ্যালু কত, 1। ফ্যাট মেটাবলিজমের ক্ষেত্রে 0.7, আর তিনটা যখন একসাথে দিব তখন হলো 0.825। এগুলো জাস্ট এমনি পড়লে হবে, এগুলো এতটাও জিজ্ঞেস করবে না, কারণ এগুলো কার্ডের মধ্যে, আইটেম কার্ডে হেডলাইনের মধ্যে এগুলো নেই কিন্তু। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু এত ছিল 9-10-এর 9-10 বলতে সরি, ইন্টারের বোটানির মধ্যেও ছিল, চ্যাপ্টার 9 মেবি। আচ্ছা, এরপর আসতেছে হলো অ্যাক্লিমেটাইজেশন, এটা জিজ্ঞেস করবে। এটা কি অ্যাক্লিমেটাইজেশনটা কি, ইট ইজ দ্য ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন অফ হিউম্যান বডি টু হাই অ্যালটিটিউডস হোয়ার দ্য কনসেন্ট্রেশন অফ অ্যাটমসফিয়ারিক অক্সিজেন ইজ মাচ লোয়ার। দেখো, তুমি যখন উঁচু জায়গায় যাবা তখন ওখানে অক্সিজেনের কনসেন্ট্রেশনটা কম হবে না, অ্যাটমসফিয়ারের মধ্যে পার্শিয়াল প্রেসার অক্সিজেনটা কম হবে না। এই যে কম অক্সিজেনের সাথে তোমার বডি অ্যাডাপ্ট করতেছে, তুমি তো কম অক্সিজেন পাইলে তো এমন না যে তুমি তোমার নর্মাল ফাংশন হচ্ছে না, তো কম অক্সিজেন পাইলে তোমার বডি যে অ্যাডাপ্ট করতে পারতেছে, অ্যাডাপ্টেশনটাকেই বলা হলো অ্যাক্লিমেটাইজেশন। ইট ইজ দ্য ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন, এটা একটা ফিজিওলজিক্যাল অবভিয়াসলি অফ দ্য হিউম্যান বডি টু হাই অ্যালটিটিউড, কোথায়, উঁচু জায়গায়, হোয়ার দ্য কনসেন্ট্রেশন অফ অ্যাটমসফিয়ারিক অক্সিজেন ইজ মাচ লোয়ার, ওকে। কম্পেনসেটরি মেকানিজম কি কি আছে দেখো, এখন কিভাবে এটা বডি অ্যাডজাস্ট করতেছে, অ্যাডাপ্ট কেমনে করতেছে দেখো, পালমোনারি ভেন্টিলেশন বাড়াই দিচ্ছে, নাম্বার অফ আরবিসি বাড়াই দিচ্ছে। তো হাইপোক্সিয়া কি, এরিথ্রোপোয়েসিস ফ্যাক্টর পড়ছিল না, ফ্যাক্টর রেগুলেটিং এরিথ্রোপোয়েসিস, ওখানের মধ্যে হাইপোক্সিয়া ছিল না।
তারপর একটা কি ডিফিউজিং ক্যাপাসিটি অফ দ্য লাং, ভাইটাল ক্যাপাসিটি অফ দ্য লাং, সব কিছু বাড়াই দিচ্ছে। 2-3 বিপিজি ইন আরবিসি, ব্লাড ভলিউম, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এগুলো সব কিছু যখন বাড়াই দিচ্ছি আমি, তখন ওটা কি বডি অ্যাডাপ্ট করে ফেলতেছে। তারপর হলো কি রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যালকালোসিস। দেখো, a rise in arterial partial pressure of carbon dioxide due to hyperventilation with consequent decrease in pH is called respiratory acidosis। মানে কি, দেখো পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায়, এটা হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস। দেখো পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কখন বাড়বে? হাইপারভেন্টিলেশন। হাইপারভেন্টিলেশন মানে ভেন্টিলেশন কম হচ্ছে, তাহলে অক্সিজেন কম ঢুকতেছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড বেশি না, তাহলে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। এখন পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যদি বাড়ে, কার্বন ডাইঅক্সাইড বাড়লে কি হবে? কার্বনিক অ্যাসিড তৈরি হবে, পানির সাথে বাইন্ড করে কার্বনিক অ্যাসিড তৈরি হবে। কার্বনিক অ্যাসিড যদি বাড়ে, তাহলে বাইকার্বনেট আর হাইড্রোজেনে ভাঙবে না, হাইড্রোজেন বেড়ে যাবে, তাহলে কি পিএইচ কমে যাবে, তাহলে কি অ্যাসিডোসিস হবে। এটাই প্রাইমারি ডিফেক্ট, কি ওই যে কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে এটা। আর মেকানিজম কি, যেটা আমি তোমাকে বলছি, এটা কারণে এটা হবে, এটা হবে, এটা হবে, এরকম। আর কজ কি এখানের মধ্যে? ড্যামেজ অফ রেসপিরেটরি সেন্টার, নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল আসমা, এমফাইসেমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, সিওপিডি, ইডিমা, এগুলো। তারপর কম্পেনসেটরি মেকানিজম দুইটা আছে, একটা হলো রেনাল আর একটা হলো রেসপিরেটরি। রেনালটা কিরকম? ওই যে আমার এখানে কি হচ্ছে, বাইকার্বনেট বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমি যদি বাইকার্বনেটটা কমাই ফেলতে পারি, তাহলে এটা আমার কম্পেনসেট হয়ে যাবে না? তাইলে ঠিক আছে, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন যদি বাড়ে, দেখো কি হচ্ছে, দেখো প্রথমে হলো বাইকার্বনেটটা ইনক্রিজ করতেছে প্লাজমাতে, কি দিয়ে? কিডনি দিয়ে। কেমনে? পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে, তাহলে কার্বনিক অ্যাসিড বাড়তেছে, কার্বনিক অ্যাসিড বাড়লে হাইড্রোজেন বাড়তেছে, হাইড্রোজেন সিক্রেশন যদি হয়, তখন কি হচ্ছে, এই যে ইন্টু রেনাল টিউবুল, তাহলে কমপ্লিট রিঅ্যাবজর্পশন অফ দ্য ফিল্টারেটেড। বাইকার্বনেট যদি তৈরি হচ্ছে, এখন বাইকার্বনেট যদি ফিল্টার হয়ে যায়, কারণ বাইকার্বনেট যদি বের হয়ে যায়, তাহলে বাইকার্বনেট বের হয়ে বলতেছি, বাইকার্বনেট যদি আরো বেড়ে যায়, তাহলে ওই যে হাইড্রোজেন যেটা আমার আলাদা হচ্ছিল কার্বনিক অ্যাসিড থেকে ভেঙে বাইকার্বনেট আর হাইড্রোজেন আসতেছিল, এখন যখন আমার বাইকার্বনেট আরও বেড়ে যাবে, তাহলে হাইড্রোজেনটা আবার বাইকার্বনেটের সাথে বাইন্ড করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে না, তাহলে আমার প্লাজমা বাইকার্বনেট বেড়ে যাচ্ছে না। ওইটাই হলো কি, প্লাজমা বাইকার্বনেট যদি বাড়ে, তাহলে হাইড্রোজেনের সাথে বাইন্ড করে ফেলতেছে, তাহলে পিএইচ কি বাড়ি যাচ্ছে, মানে হাইড্রোজেন কমে যাচ্ছে, হাইড্রোজেন কমে গেলে পিএইচ বাড়তেছে, পিএইচ বাড়লে পিএইচ নর্মাল হয়ে যাচ্ছে, অ্যাসিডোসিসটা নর্মাল হচ্ছে। রেসপিরেটরিতে কি হবে? লো পিএইচ এন্ড হাই পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড স্টিমুলেট রেসপিরেটরি সেন্টার এন্ড কজ হাইপারভেন্টিলেশন। মানে যে হাইপারভেন্টিলেশনের কারণে হচ্ছিল, এখন আমি যদি হাইপারভেন্টিলেশন করি, তাহলে কি অক্সিজেন বেশি বেশি নিব, আর তাহলে আমার অক্সিজেন পার্শিয়াল প্রেসার বাড়বে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার কমে যাবে, তাহলে কি ওই যে উল্টা রিভার্স মেকানিজমটা হবে আর কি, তাহলে এটা কি কম্পেনসেট হয়ে যাবে শেষ। তারপর হলো রেসপিরেটরি অ্যালকালোসিসটা কি? A decrease in partial pressure of carbon dioxide due to hyperventilation resulting in increased pH is called respiratory alkalosis। ওখানে ইনক্রিজ পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড ছিল, এখানে ডিক্রিজ, সেম উল্টা জিনিসটা হবে, মেকানিজম উল্টা, কজগুলো ডিফারেন্ট, কিন্তু কজগুলো হলো কি হাই অ্যালটিটিউড হাইপোক্সিয়া, দেন হলো কি পালমোনারি এম্বোলিজম, লোবার নিউমোনিয়া অ্যান্ড হেপাটিক ফেলিওর, শেষ। কম্পেনসেটরি মেকানিজম সেম উল্টাভাবে ডিসক্রাইব করে দিলে হবে। ল্যাবরেটরি ফাইন্ডিং অফ দ্য রেসপিরেটরি অ্যাসিডোসিস কি কি হতে পারে? অ্যাসিডোসিস যখন হবে আমার অবভিয়াসলি পিএইচ কম, তারপর হলো পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি, তারপর হলো কি বাইকার্বনেট বেশি, তারপর হলো পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি, আর হলো কি ওই যে হাইপারভেন্টিলেশন, এগুলোই তো। অ্যালকালোসিসের ক্ষেত্রে কি হবে, এই যেগুলো উল্টাগুলো বলে দিলে হবে। দেন আসতেছে হলো রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি। এটা কি? অ্যাবনর্মালিটিস ইন নর্মাল ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেম। এখানের মধ্যে কজ কি কয়েকটা আছে, ইনএডিকুয়েট ভেন্টিলেশন অ্যাবনর্মাল, ডিফিউশন, আচ্ছা ঠিক আছে, ডিফিউশনটা অ্যাবনর্মাল হবে, ওদিকে হলো ভেন্টিলেশন পারফিউশন রেশিও অ্যাবনর্মাল হবে, ব্লাড ট্রান্সপোর্ট অ্যাবনর্মাল হবে, এগুলো। এখন এই যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, ডিফিউশন টাইমের জিনিস বলছি। দেখো ইপনিউটা কি? নর্মাল ব্রিদিং, ঠিক ইপনিয়া, তার ব্রিদিং বাড়িয়ে যাবে, র্যাপিড ব্রিদিং। আর হলো কি ব্রেড ইপনিয়া কি? স্লো ব্রিদিং, ওই যে সিভিএসে পড়ছিল ওগুলোর সাথে মিল, ট্যাকিকার্ডিয়া, পেডিকার্ডিয়ার সাথে মিল। হাইপোক্সিয়াটা কি? ওই যে অক্সিজেন কমে যাবে টিস্যুর মধ্যে। অ্যানোক্সিয়া কি? টোটালি অক্সিজেন কমে যাবে। দেখো এটার মধ্যে ডিক্রিজ অক্সিজেন ইন টিস্যু, আর অ্যানোক্সিয়া থেকে একদম অক্সিজেন থাকবেই না, টোটাল ল্যাক অফ অক্সিজেন। হাইপোক্সিমিয়াটা কি? রিডিউস অক্সিজেন ইন ব্লাড। হাইপোক্সিয়া টিস্যুতে, হাইপোক্সিমিয়া, এমিয়া মানে হলো এটা কি, ধরো এমিয়া এটা হলো ব্লাডের সাথে রিলেটেড, যেমন ধরো অ্যানিমিয়া, তাহলে ওখান থেকে কি রিডিউস অক্সিজেন ইন ব্লাড। হাইপার ক্যাপনিয়া, সি দিয়ে কার্বন ডাইঅক্সাইড মনে রাখবা, ক্যাপনিয়া, তাহলে কার্বন ডাইঅক্সাইড এক্সেস হয়ে যাবে, ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। আর ডিসনিয়া হলো কি ডিফিকাল্টি ইন ব্রিদিং, আর হাইপারনিয়া হলো ইনক্রিজ রেট অর ডেপথ অফ ব্রিদিং। আর অ্যাপনিয়াটা কি? অ্যাপনিয়া মানে সিচুয়েশন অফ ব্রিদিং, মানে ব্রিদিং আটকাই যাওয়া। এটা কি দুই টাইপের হতে পারে, টেম্পোরারি আর এটা হলো পার্মানেন্ট। টেম্পোরারিটা কি?
ডিগ্রেডেশন অ্যান্ড স্পিচ, মানে কথা বলার সময় যে আমার ব্রিথ আটকে রাখতেছি, আমি নিশা আটকে রাখতেছি ওইটা। আরটা হলো কি খাওয়ার সময় নিশা আটকে রাখতেছি, টেম্পোরারি অ্যাপনিয়া। আরটা কি পার্মানেন্ট অ্যাপনিয়াটা কি, এটা হলো ডেথ, মানে মরে গেলে তখন তো পার্মানেন্টলি বন্ধ হয়ে যাচ্ছে। আর এটা কি যে এটা কি অ্যাসপাইক্সি, এগুলো এতটা সবগুলোই আসলে ইম্পর্টেন্ট না, এখানে ম্যাম কয়েকটা বলছিল ওগুলো একটু ইম্পর্টেন্ট, সবগুলো লাগবে না অবশ্য। আচ্ছা এখন আসলে সায়ানোসিসটা কি, এটা একটি ইম্পর্টেন্ট জিনিস। এটা কিন্তু ক্লিনিক্যাল আসবে কিন্তু এই জায়গা থেকে, সাইনোসিস থেকে, সাইনোস হাইপোক্সিয়া থেকে, দুইটা থেকে ক্লিনিক্যাল আসবে। সাইনোসিসটা বলতে, সাইনোসিস ইজ এ clinical condition characterized by bluish coloration of the skin and mucous membrane due to the excess amount of deoxygenated hemoglobin in the peripheral tissue capillaries. এটা সেম ওই যে আমরা অ্যানিমিয়া পড়ছিলাম ওই টাইপ। সাইনোসিস ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন characterized by bluish coloration of skin and mucous membrane, কেন, ডিউ টু এক্সেস অ্যামাউন্ট অফ ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন ইন দ্য পেরিফেরাল টিস্যু ক্যাপিলারিজ। কোন জায়গায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ইন দ্য পেরিফেরাল টিস্যু ক্যাপিলারি। কোথায় হবে, এটা পেরিফেরাল টিস্যুতে হবে। ওকে, দেন এটা আসতেছে হলো কি নর্মালি কত থাকে, দেখো সাইনোসিস কখন হবে, যখন ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন কত 5 গ্রাম পার ডিসিলিটারের বেশি হবে। নর্মাল হিমোগ্লোবিন কত থাকে, মেলের ক্ষেত্রে থাকে হলো 14 থেকে 18, ফিমেলের ক্ষেত্রে থাকে 12 থেকে 16। তো এর মধ্যে যদি 5 গ্রাম যদি ডিঅক্সিজেনেট থাকে, ওইটা কি 5 গ্রাম বেশি যদি ডিঅক্সিজেনেট থাকে, সেটা হবে সাইনোসিস। তো এটা কি অকারেন্স ডিপেন্ড করবে কিসের উপর, টোটাল অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন, ডিগ্রি অফ হিমোগ্লোবিন স্যাচুরেশন, স্টেট অফ ক্যাপিলারি সার্কুলেশন, পিগমেন্টেশন, থিকনেস অফ দি স্কিন। ঠিক আছে, যেহেতু স্কিনের মধ্যে স্কিনের মিউকাস মেমব্রেন, তাহলে স্কিন, তারপর হিমোগ্লোবিনের সাথে হিমোগ্লোবিনের ওই যে এক্সেস অ্যামাউন্ট অফ ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন, তাহলে হিমোগ্লোবিন এগুলো। তারপর যেহেতু পেরিফেরাল টিস্যু, তাহলে কি ক্যাপিলারি সার্কুলেশন। টাইপ কি কি আছে, সেন্ট্রাল আর পেরিফেরাল দুইটা আছে। সেন্ট্রালটা কি imperfect oxygenation in the of the blood in lung, আর পেরিফেরালটা হলো লোকালাইজড রিডাকশন অফ ব্লাড ফ্লো অন এক্সপোজ টু কোল্ড। তো সেন্ট্রালটা কি হবে, দুইটা জিনিস আছে, একটা হলো ইমপারফেক্ট অক্সিজেশন অফ ব্লাড ইন দ্য লাং, যদি লাংয়ের মধ্যে ঠিক মতো ব্লাড অক্সিজেন হতে না পারে। একটা হলো মিক্সচার অফ ভেনাস অ্যান্ড আর্টেরিয়াল ব্লাড, যেটা হলো ভেনাস টু আর্টেরিয়াল শান্ট ওইটা। নেক্সট পেরিফেরালটা কি, এটা হলো লোকালাইজড রিডাকশন অফ ব্লাড ফ্লো অন এক্সপোজ টু কোল্ড। এটা হলো পেরিফেরাল, ওই যে বডির সারফেসের মধ্যে আমার ঠান্ডা লাগতেছে এটাই। আরেকটা কি হতে পারে, রিডিউস কার্ডিয়াক আউটপুট, এটা হতে পারে। এখন মেইন জিনিস হলো কোথায় দেখা যায়, সেন্ট্রালটা দেখবো হলো টিপ অফ দ্য টাং, আর পেরিফেরালটা দেখবো হলো ইয়ারলোব, নেল বেড, টিপ অফ দ্য নোজ, লিপস। ওকে, দেখো এখানে সবগুলো একসাথে লিখছে। তো সাইড অফ সাইনোসিস এক্সামিনেশন কি, টিপ অফ দ্য টাং, জিব্বার মাথায় কি দেখবো আমরা, টিপ অফ দ্য টাঙে পাবো হলো সেন্ট্রালটা, আর বাকি সবগুলো হলো পেরিফেরাল। বাকিগুলোতে কি আছে, ইয়ারলোবিওল, নেইল বেড, টিপ অফ দ্য নোজ, তারপর হলো লিভস, এগুলো। দ্যাটস দ্য কজ অফ সাইনোসিস। দেখো সেন্ট্রাল সাইনোসিস কি কি হতে পারে, দেখো হার্ট কজ হতে পারে, যেগুলো কি এসডি, ভিএসডি, ফার্স্ট টেট্রোলজি, লাং এন্ড এয়ারওয়ে কজ হতে অ্যাসমা, নিউমোনিয়া, সিওপিডি। প্লুরাল কজ হতে পারে কি নিউমোথোরাক্স, প্লুরাল ইফিউশন। মাসকুলার হতে পারে কি প্যারালাইসিস। নিউরাল হতে পারে ডিপ্রেশন, নার্কোটিক পয়জনিং। দেন হলো কি হার্ট ফেলিয়ার, কার্ডিওজেনিক শক হতে পারে, পলিসাইথেমিয়া হতে পারে, হাই অ্যালটিটিউড হতে পারে, এগুলোই। আর পেরিফেরাল সাইনোসিস কজ কি এক্সপোজার টু কোল্ড অ্যান্ড আর্টেরিওস্ক্লেরোসিস, ভেনাস অবস্ট্রাকশন, এই তিনটা শিখলে হবে। এগুলো জাস্ট একটু পড়বা, দুইবার পড়লে এগুলো মনে থাকবে। তারপর হলো টাং ইজ, দেখো টাং কেন খালি টিপ অফ দ্য টাঙের মধ্যে কেন সেন্ট্রালটা পাবো, কারণ হলো ওখানের মধ্যে ওয়ার্ম অ্যান্ড সার্কুলেশন ইজ গুড। ঠিক আছে, এখন হলো সাইনোসিস ডাজন্ট অকার ইন অ্যানিমিয়া বাট অকার ইন পলিসাইথেমিয়া ভেরা। কেন, সিম্পল একটা জিনিস, সেটা হলো অ্যানিমিয়াতে কি হয়, আমার হিমোগ্লোবিনটাই কম অ্যানিমিয়ার মধ্যে, তাহলে হিমোগ্লোবিন যদি কম হয়, তাহলে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন কি আরও কম হবে না, 5 গ্রাম পার ডিসিলিটার কম হবে না, তাহলে ওটাকে আমার সাইনোসিস হতে পারবে না। আর পলিসাইথেমিয়াতে কি হয়, পলিসাইথেমিয়াতে আমার আরবিসি বেশি, আরবিসি বেশি মানে হলো আমার হিমোগ্লোবিন বেশি। এখন হিমোগ্লোবিন যদি বেশি হয়, তাহলে ওখানে আমাদের 5 গ্রাম পার ডিসিলিটার বেশি ডিঅক্সিজেনের ব্লাড থাকতেই পারে, ডিঅক্সিজেনের হিমোগ্লোবিন থাকতেই পারে। এটা হলো কি তাহলে ওই যে পলিসাইথেমিয়ার মধ্যে হবে। ঠিক আছে, গেল। That's the hypercapnia কি, a condition where there is increased carbon dioxide in blood due to hyperventilation is called hypercapnia. এটা কিসের মতো, রেসপিরেটরি অ্যাসিডোসিসের মতো। দেখো ডেফিনিশনটা কিন্তু অলমোস্ট রেসপিরেটরি অ্যাসিডোসিসের মতো, মানে ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, তাহলে কখন, হাইপারভেন্টিলেশনের সময়। এটাই হলো কি এই হাইপারক্যাপনিয়া। এটা কি হাইপোভেন্টিলেশনের, এটা কেন হতে পারে, অবস্ট্রাকশন অফ রেসপিরেটরি প্যাসেজ হতে পারে, রেসপিরেটরি অ্যাজমা হতে পারে। ক্লিনিক্যাল ফিচারগুলো দেখবে একটু করে। আর হলো কি এফেক্ট কী হইতে পারে, এটা বেসিক্যালি একটু পড়লে হবে নর্মালি। আচ্ছা, অক্সিজেন ডেপথ বা এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিসটা। এমনি অক্সিজেন ডেপথ কী জিনিস এটা একটু বুঝো। এটা হলো অ্যামাউন্ট অফ অক্সিজেন, এক্সেস অক্সিজেন দ্যাট ইজ কনজিউম ডিউরিং রিকভারি আফটার এক্সারসাইজ, এটাই। তারপর হলো কি, মানে আমরা যখন এক্সারসাইজ করে আসছি, এখন রিকভার করতে হবে, রিকভার সময় যে এক্সট্রা অক্সিজেনটা নিচ্ছি,
বেশি নিয়ে ফেলতেছি, এটা হলো অক্সিজেন ডেপথ, মানে আমি বেশি নিয়ে ফেলতেছি, এটা ঋণ নিচ্ছি, এটা আর কি। অ্যাপনিয়া, অ্যাপনিয়াটা তো আমি তখন ওখানেই বলছিলাম টেম্পোরারি সিজন অফ ব্রিদিং। কী কম দুই টাইপের, টেম্পোরারি পার্মানেন্ট, ওই যে ডিক্লারেশন স্পিচ, আর দিকে হলো ডেথ। কজ কি, এটা কজ হলো রিডাকশন অফ স্টিমুলেশন অফ রেসপিরেটরি সেন্টার একটা চেইন স্ট্রোক ব্রিদিং। আর অ্যাপনিয়া সিমটম কী করতে পারে, অ্যাঞ্জাইনা পেক্টোরিস, মেনিনজাইটিস, কোমা, হ্যান্ড অ্যান্ড কিডনি ডিজিজ, এগুলোই। দেন আসতেছে হলো এক্সট্রা লাগবে না, এখানে লাস্ট একটা টপিক আছে, এইটাও লাগবে না, এইখানে একটা লাগবে। দেখো অ্যাবনর্মাল ব্রিদিং প্যাটার্ন কী কী আছে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস, চারটা এগুলো মুখস্থ রাখতে হবে। একটা হলো চেইন স্ট্রোক ব্রিদিং, বায়োটস ব্রিদিং, অ্যাপনিউস্টিক ব্রিদিং, অ্যান্ড হলো কুসমালস রেসপিরেশন। চারটা জিনিস তাহলে, চেইন স্ট্রোক ব্রিদিং, বায়োটস ব্রিদিং, অ্যাপনিউস্টিক ব্রিদিং, আর হলো কুসমালস রেসপিরেশন, চারটা মনে রাখবো। দেন আসতেছে হলো হোয়াট ইজ পিরিয়ডিক ব্রিদিং, এটাও লাগবে। An abnormality of respiration called periodic breathing occurs in a number of disease conditions. The person breathes deeply for a short interval of time, then breathes slightly and not at all for an additional interval. দেখো পিরিয়ডিক ব্রিদিংটা কি, এটা হলো একটা অ্যাবনর্মালিটি অফ রেসপিরেশন। এটা কীরকম হবে, এটা কিছু ডিজিজ কন্ডিশনে হয়। কীরকম টাইপের এটা, এটা হলো প্রথমে নর্মালি ডিপ ব্রিথ করবে, এরপরে স্লাইটলি একটু কম ব্রিথ করবে, এরপর একেবারে ব্রিথ করবে না, মানে প্রথমে বেশি, এরপরে কম, এরপরে একেবারে না। এটা হলো পিরিয়ড ব্রিদিং। এক্সাম্পল কি, চেইন স্ট্রোক ব্রিদিং। তোমার তো এখন চেইন স্ট্রোক ব্রিদিং মেকানিজম জিজ্ঞেস করতে পারে, চেইন স্ট্রোক ব্রিদিংটা কেমনে হয়। এখন চেইন স্ট্রোক ব্রিদিংটা হয় হলো প্রথমে ধরো তুমি হলো তুমি ধরো বেশি নিলা, তোমার ওভার ভেন্টিলেশন হলো, তাহলে তুমি বেশি অক্সিজেন নিচ্ছ। এখন বেশি অক্সিজেন যদি নাও, তো অক্সিজেন ট্রাভেল করে ব্রেন পর্যন্ত যাইতে, এখন বেশি যেহেতু আছে, তাহলে সেটা হবে কি লেট হবে, তোমার একটু ডিলে হবে রেসপিরেশনটা পর্যন্ত যাইতে। এখন রেসপিরেশনটা পর্যন্ত যাইতে ডিলে হয়েছে, ততক্ষণ কি রেসপিরেশনটা স্টিমুলেট হয়ে থাকছে না, ওই যে রেসপিরেশনটা স্টিমুলেট হওয়ার পর ইনহিবিট হবে না, ততক্ষণ এটা ইনহিবিট হয়ে থাকছে না। এখন ততক্ষণে তোমার কি বেশি ইনহিবিট যখন হয়েছে, বেশিক্ষণ যখন ইনহিবিট হয়েছে, তাহলে এখন প্রথমে আমি বেশি ওভারব্রিথ করছিলাম, এরপরে আমার অক্সিজেন বেশি বাড়ছিল, এখন আমার ওদিকে ইনহিবিট হয়েছে বেশিক্ষণ, বেশিক্ষণ ইনহিবিট হওয়ার কারণে এটা কি আমার এখন এক্সপিরেশন তো একটা পেসিভ পাথওয়ে, তো আমার এক্সপিরেশন হইতে থাকবে না, যতক্ষণ স্টিমুলেট হচ্ছে না আবার ততক্ষণ এক্সপিরেশন হইতে থাকবে না। তা আমার ওদিকে যে ওভার ইনহিবিট হয়ে গেছে, তাহলে এটা বেশিক্ষণ এক্সপিরেশন হচ্ছে, তাহলে আমার কি অক্সিজেন বেশি বেড়ে যাচ্ছে গা, তাহলে আমার কি বাড়তেছে, কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে। কার্বন ডাইঅক্সাইড যদি এখন বেশি বেড়ে যায়, এখন কার্বন ডাইঅক্সাইডটাকে নর্মাল করার জন্য আমার আবার ওভার ভেন্টিলেশন আবার করতে হবে না, মানে আবার বেশি অক্সিজেন নিতে হবে না। এই যে ওই জিনিসটাই হলো কি চেইন স্ট্রোক ব্রিদিং, মানে প্রথমে বেশি অক্সিজেন নিছি, রেসপিরেশন সেন্টারে যাইতে লেট হয়েছে, ততক্ষণে ওভার ইনহিবিট হয়েছে, তাই আমি ওভার এক্সপিরেশন করে অক্সিজেন রেসপিরেশন সেন্টার ইনহিবিট হইতে বেশি ওভার ইনহিবিট হয়েছে, এই জন্য আমার কি হয়েছে নেক্সট যে রেসপিরেশন করবো ওইটার জন্য আমার লেট হবে, ওই কারণে আমার কার্বন ডাইঅক্সাইড ততক্ষণ বেড়ে যাচ্ছে গা। এই যে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, ততক্ষণ আমার ব্রিদিং কি স্টপ থাকছে না, মানে আমার নর্মালি প্রথমে একবার বেশি হয়েছে ব্রিদিং, এরপর আমার ব্রিদিং স্টপ থাকছে, তাহলে আবার সেমভাবে আবার ব্রিদিং বাড়ছে, আবার স্টপ থাকছে, এটাই হলো চেইন স্ট্রোক ব্রিদিং। আমি এখন চ্যাটজিপিটি একটা লিঙ্ক দিচ্ছি, ওইটার থেকে তুমি চেইন স্ট্রোক ব্রিদিং আরও ভালো মতো বুঝতে পারবে, ওখানে একটা ফ্লো চার্ট আছে। এতটুকু আপনার মেইন আইটেম কার্ডের মধ্যে যে টপিকগুলো আছে ওটা বলে দিই। আইটেম কার্ডের টপিকগুলো হলো, আইটেম কার্ডের টপিক প্রথম হলো হাইপোক্সিয়া অ্যান্ড অক্সিজেন থেরাপি, তারপর হলো অ্যাক্লিমেটাইজেশন, দেন হলো রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি, তারপর হলো সায়ানোসিস, এরপর হলো হাইপারক্যাপনিয়া, দেন অ্যাবনর্মাল ব্রিদিং প্যাটার্ন, আর হলো পিরিয়ডিক টেবল, এগুলোই।